স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। পাক ভারত যুদ্ধ এখনো ক্রমবর্ধমান। ভারত আহ্বান করেছিল পাকিস্তান কাউন্টার অ্যাটাক করুক। এই আহ্বানের অর্থ একটাই দাঁড়ায়, পাকিস্তান প্রতিশোধ নিতে রিটালিয়েট করলেই ভারতের পক্ষে অল আউট এসকালেট করার সুযোগ তৈরি হয়। ঘটেছেও সেরকমই, অর্থাৎ উত্তেজনা বাড়ছেই, বাংলাদেশের উদ্বিগ্নতাও বাড়ছে। আজও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশ-ইন করেছে ভারত। একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ, আরেকদিকে দেশের ভেতরেও বাড়ছে উত্তেজনা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে জুলাই বিপ্লবের স্টেক হোল্ডাররা। এরই মধ্যে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। সব মিলিয়ে সংকট বাড়ছে। এই সব নিয়েই আজকের আলোচনার বিষয়, সংকট বাড়ছে ভেতরে বাইরে, মোকাবেলা কিভাবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিলুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রথমে আমরা আসলে একটু, যেহেতু পাক ভারত যুদ্ধ নিয়ে শুরু করেছিলাম, সেটি নিয়ে যদি একটু কথা বলি। যেটি বলছিলাম যে আপনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং নিরাপত্তা বিশ্লেষকের সাথে আমি আসলে এই বিষয়টি জানতে চাই, যেটি হচ্ছে যে দেখেন, আপনারা বলছিলেন এর আগে যে খুব বেশি স্কেলেট করবে না, এই আশাটা আপনারাও করছিলেন এবং আমরা সকলেই করছিলাম, কারণ যুদ্ধ কোনো ভালো বিষয় নয়। কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটা হয়েই গেল, বাড়ছেই দিন দিন মনে হচ্ছে বিষয়টা। পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। যদি একটু বলেন যে আসলে কি ভবিষ্যৎ কি হতে পারে, এক ধরনের উদ্বিগ্ন আমরা রয়েছি সকলে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এই দুই দেশের যুদ্ধ অবস্থা কিন্তু বহুদিন ধরে, একেবারে দুই দেশের জন্মের পর থেকেই তারা যুদ্ধ করে আসছে। কাশ্মীরের জন্য যুদ্ধ, তারপরে ওখানে কি বলে কারগিলে যুদ্ধ হলো, না তারও আগে একদম শুরুতে যে ইয়েতে কি বলে যে এই যে পর্তুগিজ ইয়েগুলো কলোনিগুলো ছিল, যে ওখানে কিছু সেগুলো দখল করার চেষ্টা, তো সেইগুলো ইয়ে হয়ে গেল। আমরা বলি তো চিরবৈরী দুই দেশ। তো সেখান থেকে এটা হলো শুরুতেই, একেবারে শুরুতেই। তারপরে তো আস্তে আস্তে কারগিলের যুদ্ধ সত্যিকারের অর্থে যুদ্ধ ছিল না, যুদ্ধ ছিল 65-র যুদ্ধ, একটা যুদ্ধ ছিল। তারপরে 71-এর যুদ্ধ সেখানে সেই যুদ্ধে আমাদের স্বাধীনতা আমরা ইয়ে করি। তো এখন সেই দেখতে গেলে প্রত্যেকটা যুদ্ধ, ছোট বড় সব যুদ্ধ মিলিয়ে কোনো যুদ্ধই কিন্তু 15-16 দিনের বেশি স্থায়ী হয় নাই। আর তাছাড়া বেশিরভাগ সময় তারা ওই বিভিন্ন রকমের ইয়ে করেছে, কি বলে যুদ্ধ ভাব করেছে, কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে নাই। তো সেইটা আমাদের সেই কারণেই চিন্তা যে হয়তো বড় রকমের পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়বে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এখনও এসকেলেট করছে। সেইটা চিন্তার কারণ। আমরা মনে করেছিলাম যে ঠিক আছে, দুই পক্ষই তো যথেষ্ট নিজেদের দেশের লোকজনকে বলার মতন যথেষ্ট জিনিস তাদের জোগাড় হয়েছে। ভারত বলতে পারবে যে আমরা ইয়েদেরকে ভালো শিক্ষা দিয়েছি, ওরাও বলতে পারবে ওদের প্লেন ফেলে দিয়েছি বা ইত্যাদি, তাদেরকেও আমরা অনেক ক্ষতি করেছি। তো সুতরাং সেগুলোর পরে এখন থেমে গেলেই তো হয়, কারণ আর কি। কিন্তু এখন মনে হচ্ছে আরেকটা কথা, যেটা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে যে ভারতে সামনে ইয়ে আছে, কি বলে ইলেকশন আছে, নির্বাচন আছে। তো সেই নির্বাচনে একটা উত্তেজনা যদি ধরে রাখা না যায়, তাহলে এই যুদ্ধ খেলার মাধ্যমে যে কিছুটা পপুলারিটি যদি গেইন করেও থাকে, সেটা ধরে রাখতে হবে। তো সেই জন্য হয়তো এটাকে একটু দীর্ঘস্থায়ী করার চেষ্টা থাকতে পারে। আর কিন্তু যুদ্ধ না, কিছুদিন চালানো আর কি, কিন্তু তারপরে এটা কিন্তু মানে দীর্ঘদিন চালালে দুই পক্ষেরই অনেক ক্ষতি। শেষ পর্যন্ত ধরা পড়ে যাবে যে এইটা তাদের একটা প্লয়, একটা যে এটা যে মানুষকে ঠকানোর একটা ব্যবস্থা, এটা একদিন ধরা পড়ে যাবে এবং ধরে ফেলবে, তখন কিন্তু আর এটা কাজে লাগবে না। ইতিমধ্যে কিন্তু যুদ্ধবিরোধী বিভিন্ন মনোভাব যেই সাধারণ মানুষদের দুদেশেরই, সেটা কিন্তু দেখা যাচ্ছে। স্বাভাবিক, সেটা কেউ তো যুদ্ধ সত্যিকার অর্থে চায় না, কারণ যুদ্ধতে কি হয়, যারা যুদ্ধ লাগায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আর অবশ্য সেনাবাহিনী যারা আছে তারাও তো সাধারণ মানুষের পর্যায়েই পড়ে, তারা তো দেশ চালায় না। তো দেশ যারা চালায়, যারা যুদ্ধগুলোকে ইয়ে করে, যুদ্ধ সিদ্ধান্ত নেয়, তারা খুব ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত হয় অন্যরা। তো সেই জন্যে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা তো এক সময় না এক সময় তারা তাদের মতামত দেবেই। সুতরাং এই যুদ্ধ আমি মনে করি যে ঠিক আছে, তারা হয়তো আরও কিছু এসকেলেট করবে, কিন্তু এক সময় আমার
অ্যাকচুয়ালি আমরা যেহেতু যুদ্ধ দেখতে চাই না, সেজন্য আশা করি যে সেটা হবে না। একদমই, এবং আমি যেটা বলছিলাম যে আমার যে সমস্ত রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হচ্ছে, ওনারা সকলেই তাদের এক্সপার্টিসের জায়গা থেকে এটাই বলছেন যে এটা আর এসকালেট করবে না বলেই মনে হয়। হয়তো কিছুদিন ব্রিংম্যানশিপ যেটাকে বলে সেটা তারা চালিয়ে যাবে আরও কিছুটা। আমি আসলে নিরাপত্তা বিশ্লেষক অবসররত মেজর জিল্লুর রহমান, আপনার কাছে, আপনি আপনাদের সঙ্গে আছেন, আপনার কাছে জানতে চাই যে আমাদের উদ্বিগ্ন হবার জায়গাটির একটা দিক হচ্ছে পুশিন করা। আজকেও 44 জনকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারত, এবং এই বিষয়টি নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা প্রধান তিনি কথা বলেছেন, খলিলুর রহমান, 2-3 দিন আগে আমাদের সঙ্গে কথা হলো, এবং তিনি এটা বলেছেন যে যদি এরকম আমরা যাচাই বাছাই করে দেখি যে না বিষয়টি ওনারা আমাদেরকেও নন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে, এবং দিল্লিকে এই বার্তা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপাতত আমাদের উদ্বিগ্ন হবার জায়গাটি কি সীমান্ত, নাকি আরও অন্য কোনো উদ্বিগ্ন হওয়ার আরও কোনো জায়গা রয়েছে? আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বড় কিছু আমি দেখি না। আর আমাদের জনাব ফয়েজ উনি যেটা বলেছেন, উনি খুব অভিজ্ঞ কূটনীতিক অঙ্গনে। পাকিস্তান আর ভারত এদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে যুদ্ধ, এই যুদ্ধটা উনি পর্তুগিজদের শুরু করেছে। আমি শুরু করি আপনার 46-এর 16ই আগস্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতা। ওনার তখন ছিল, উনি হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা, আর ওদিকে কংগ্রেসে ছিল নেহেরু। ওনার দাবি ছিল যে মুসলিমদের জন্য আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হতে হবে। আর এদিকে একটা পার্লামেন্টারি কমিশন পাঠিয়ে দিয়েছিল ইংল্যান্ড থেকে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যে ক্ষমতা হস্তান্তর কিভাবে করা যায় তাদের কাছে। এর মধ্যেই জওহরলাল নেহরু পরের দিন একটা সংবাদ সম্মেলনে বললেন যে আমরা পার্লামেন্টে যেতে পারি, কথা বলতে পারি, তবে আমাদের অধিকার নিয়ে, আর আমরা মুসলমান এবং হিন্দু যে দুই ভাগ, তো হিন্দুদের অধিকার নিয়েও আমি কথা বলবো। তখন মুসলিম নেতারা মনে করলো যে যেহেতু হিন্দু জনসংখ্যা বেশি, তাহলে তাদের জনসংখ্যার আধিক্যের কারণে সেই জায়গায় তারা আধিপত্য বিস্তার করবে, আমরা যাব না। প্লিজ আমি শেষ করছি। দেখেন, এগুলো রিউন করতে গেলে পুরানো কথা তো খেয়ে হারাই। সেখান থেকে কি হলো যে 3টা অপশন দেওয়া হলো, যে ইউনিয়ন অফ ইন্ডিয়া, পাকিস্তান আর প্রিন্সলি স্টেটগুলোকে স্বাধীনতা দেওয়া হলো, তোমরা যাদের খুশি যেদিকে স্বাধীন থাকতে পারো, অথবা কোনো জায়গায় তোমরা যেতে পারো। এই কাশ্মীর ইস্যুটা কি হলো, সর্ব জায়গায় এই যে 4টা যুদ্ধ করছে পাকিস্তান এবং ভারত, তার 3টা মেইনলি ওই কাশ্মীর নিয়ে। একটা শুধু 71 সাল, সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধটা। সেখানে ওই যে আপনার 47 সালে পাকিস্তান মনে করলো যে যেহেতু হিন্দু বেশি, এরা মনে হচ্ছে যে ওখানে মহারাজ যে রাজ সিং ছিল, ওখানে হরি সিং রাজা শাসক, সে আমাদের লস্করে তৈয়বা কিছু মিলিশিয়া ঢুকে তারা কিছু জায়গা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এলো। এই অবস্থায় নেহরুর কাছে সাহায্য চাইলো। নেহরু বলে শর্ত হচ্ছে এই, আমাদের সাথে আসতে হবে। সে একটা বড় ইতিহাস শর্ট করে বলি, তখন তারা সাথে ইন্ডিয়ার সাথে গেল। জাতিসংঘ 48 সালে জাতিপুঞ্জ তারা ইনভলভ হয়ে গেল, বললো যে ঠিক আছে, যে পর্যন্ত আসো সে পর্যন্ত থাকো। ওইটাকে পরবর্তীতে 1962 সালে এটাকে আইডেন্টিফাইড হয় ইন্টারন্যাশনালি লাইন অফ কন্ট্রোল যেটাকে বলা হয়। সেই অবস্থায় তারা আছে, এর মধ্যে তারা চলে। কার্গিল নিয়ে আপনি বলেছিলেন 99 সালে এই পাকিস্তান তারা তাদের ইচ্ছা মতো সেখানে যে ঢুকে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন শরীফ সাহেব ছিল, নওয়াজ শরীফ, দেশের বাইরে ছিল। আমেরিকা ডেকে বললো যে কী ব্যাপার, তোমরা তাদের জায়গায় ঢুকছো কী জন্য? তো উনি মুখ রক্ষার জন্য বলছিল আমি তো বাইরে, আমি জানি না, আমি যে দেখি আর্মিরে ডেকে জিজ্ঞেস করি। তখন পারভেজ মুশারফ এরা আর্মি হেডকোয়ার্টারে বসে প্ল্যান করে কার্গিলে ঢুকে গেছে। এরা যুদ্ধংদেহী, এদের যুদ্ধ চলতেই থাকবে। এখন মূল কথা হলো যে যুদ্ধ কতদিন চলবে? আপনি বলেছিলেন যুদ্ধ চলবে, আমেরিকা কয়দিন চাইবে সেটা, আমেরিকা তো বলছে যে আমরা আসলে এর সাথে, এটা হচ্ছে আপনার টেবিল টক। আর মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা পৃথিবীতে যে বড় বড় মিলিটারি হার্ডওয়্যার, অর্থাৎ ট্যাঙ্ক, আর্টিলারি পিস, তারপর আপনার ফাইটার জেট, সব তো তার দেশে তৈরি হয়, ফ্রান্সে তৈরি হয়। এরা বিক্রি করবে কোথায়? যুদ্ধ তো এখানে চালায় রাখতে হবে।
আপনি যদি দেখেন এই যে ক্লাসেস অফ সিভিলাইজেশন একটা বই হেন্টিংস লিখেছে যে এই সমস্ত যুদ্ধ, শীতল যুদ্ধের পর চালিয়ে রাখবে এরাই, কারণ এদের এই সমস্ত সম্ভার টিকিয়ে রাখলে আর রাজনীতি টিকায় রাখে ব্যবসায়ীরা। সে ব্যবসায়ীদের কি কোথায় করে যে ওই অস্ত্র বিক্রি করে নেয়। এমনকি আমেরিকার ইন্টারনাল এতগুলা দেখেন হত্যা হয়, স্কুলে হত্যা হয়, বিভিন্ন রকম মার্কেটে বিভিন্ন রকম উপাসনালয়, তারা ওই যে পার্সোনাল লাইসেন্সের জন্য একটা বিল উঠাইছিল, করতে পারে না শুধু ব্যবসায়ীদের জন্য। একদমই। তার মানে আমরা বলতে চাচ্ছি যে তারা ফিড ইন করায় সারাক্ষণই এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। ওইটা আছে। এখানে যুদ্ধের ঘটনাটা যেটা উনি একটু ইঙ্গিত করেছেন, আমি বলি বিহারের নির্বাচন সামনে, ওখানে নীতিশের সঙ্গে মোদির একটা মিত্রতা আছে, তাকে সামনে আনা যায় কিভাবে? সুতরাং হিন্দুত্ববাদী সমস্ত ভোট এক জায়গায় আনার জন্য, চাঙ্গা করে রাখার জন্য এটা হচ্ছে যুদ্ধ খেলা। আর পাকিস্তানের ওখানে যে কিছু অ্যাক্টিভিটিস করতেই তো হবে, তা নাহলে তো মোদি টিকতে পারবেন না। ইন্টারনাল অনেকগুলো প্রবলেম আছে। সেভেন সিস্টার্সের ওখানে যে ঘটনাগুলো ঘটছে, মুসলমানদের উপরে, খ্রিস্টানদের উপরে, অন্যান্য সম্প্রদায়ের উপরে সেখানে হত্যাযজ্ঞ চলছে, নিপীড়ন চলছে। এমনকি আপনার তো এটা পত্রিকা আসছে, মিডিয়াতে আসছে, আমেরিকা পর্যন্ত বলেছে যে ভারতের প্রশাসনের এবং রাজনৈতিক মদদে জাতি নিধনের কর্মকাণ্ড চলছে। আপনার কাছে আবার ফিরবো। মোদির জন্য আমি আসলে মুন্সি ফয়জ আহমেদ আপনার কাছে আবারও সেই একই বিষয় জানতে চাই যে এগুলো ভারত পাকিস্তানের ইন্টারনাল বিষয়, এখন আর কোনো কিছুই ইন্টারনাল বলে কিছু নাই এই পৃথিবীতে। আমি আবারও সেই একই জায়গায় ফিরতে চাই যে আপনি এর আগে বলছিলেন যে ঠিক আছে, হয়তো খুব বেশি দূর স্কেলেট করলো না, হয়তো এটা পশ্চিম বাংলা পর্যন্ত আসলো না, কিন্তু আমাদের প্রস্তুতি সব অর্থেই, আমাদের অর্থনীতি থেকে শুরু করে সব অর্থেই যে প্রস্তুতি রাখার বিষয়, সেটা আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগেই বলেছিলেন যে চারিদিকে যুদ্ধ চলছে, আমরা নিজেরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটা অবশ্য উনি বলেছিলেন বিমান বাহিনীর কোনো একটা প্যারেডে, তাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বলেছেন। সুতরাং সেখানে এই কথাই বলতে হয়, তাদেরকে প্রস্তুতির কথা বলতে হয়। সব সরকারই সেরকম বলবে এটাই আশা করি, কিন্তু তারপরেও ওই কথাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিন্তু একটা কথা আপনি তুলেছিলেন আগে, সেটাতে আমি একটু আসতে চাই। সেটা হচ্ছে যে পুশিন কয়েকদিন আগে, পরশুদিন বোধহয় পুশিন করলো 81 জন না কতজনকে। তারপরে তখন আমরা ধরে নিয়েছি দুই জায়গার থেকে, খাগড়াছড়ি আবার নর্থ বেঙ্গলেও। তো তখন আমরা ধরে অনেকেই বলার চেষ্টা করেছি যে হঠাৎ করে এটা করবে, এটা আমরা আশা করি নাই বা আশঙ্কা করি নাই, করে ফেলছে, আমরা সেই জন্য কিছু করতে পারিনি। কিন্তু তখন তো আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। এখন আবার নতুন করে পুশিন করলো, আমরা কি করলাম? এখন আমরা বসে বসে ওরা পুশিন করতে থাকবে আর আমরা তাদেরকে বিশ্লেষণ করতে থাকবো যে আমাদের লোক কিনা। সেটা তো সরকারের, মানে সরকার যে ধরনের কথাবার্তা আগে বলছেন, এখন আবার তাদের অবস্থান সেখানে থাকছে না। সুতরাং সরকারকে ঠিক করতে হবে তারা কি ভারতের সাথে অন্তত কোনো ক্ষেত্রে উল্টো ইয়েটা দেবে কিনা, পুশব্যাক করবে কিনা, পুশিন হলে পুশব্যাক করবে কিনা, বা পুশিন যাতে হতে না পারে সেই প্রস্তুতিটা আমাদের থাকবে কিনা। আমি তো মনে করি সেটা খুব দরকার। বিশেষ করে আগের সরকারের নানান রকমের ইয়ের কথা আমরা বলছি, তাদের দোষ ধরছি, কিন্তু সেই একই দোষ যদি এই সরকার করে তাহলে তো ঠিক না সেটা, তাই না? তারপরে আপনারা বলছেন, এখন খবরে বললেন যে কোনো এক দলকে নিষিদ্ধ করার কথা নিয়ে খুব হইচই চলছে, কিন্তু কথাটা হচ্ছে যে আগের সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার কেন বলছি, তার মধ্যে একটা কারণ ছিল ওই যে লোকজনকে কথা বলতে না দেওয়া, বিভিন্ন দলকে নিষিদ্ধ করার প্রশ্ন করা, এইসব কথা। তো এইগুলো যুক্তি তো তার এগেনস্টে তোলা হচ্ছিল, তাই না? তো একই জিনিস যদি এই সরকার করে তাহলে তো সেইটাও তো কি সঠিক? সেটা এখানে আরেকটি প্রশ্ন আছে যে ওদেরকে তো জনতা তাদেরকে সরিয়ে দিয়েছে, তো তাদেরকে ভয় কেন? তাদের তো আর কোনো ইয়ে থাকার কথা না, তাদেরকে ভয় পায় কেন? কোনো কারণ আছে? যারা সরকারে আছে, যারা এই নিষিদ্ধ চাচ্ছে, তারা কি ভয় পায় যে না আসলে জনগণ তাদেরকে তাড়ায় নাই, অন্য কোনো ব্যবস্থায় তারা চলে গেছে? এইগুলো আমার মনে হয় কিছু বলার আগে চিন্তা করতে হবে। কেন এটা বলছি? কারণ একটা রক্তাক্ত একটা অভ্যুত্থান আসলে হয়েছে, ফলে অনেক কিছুই আসলে চিন্তা করেই বলতে হবে, না আমরা সেখানে আবার ফেরত যাই। এটা দায়িত্বশীল ভূমিকা সবাইকে নিতে হবে। আমি আসলে এই বিষয়টা নিয়ে পরবর্তী অংশে কথা বলবো। একটা বিরতির সময় পৌঁছে গেছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি,
থাকুন আমাদের সাথে। আবার স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় সংকট বাড়ছে ভেতরে বাইরে, মোকাবেলা কিভাবে, এই বিষয়ে আমি একটু যদি জানতে চাই জিল্লুর রহমান আপনার কাছে, যে দেখেন যেটি বলছিলেন মুন্সি ফয়েজ, যে ইতিমধ্যেই একটা প্রসেশন হচ্ছে, কাল রাতে যমুনা ঘেরাও ছিল, আজকে শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যখন এই ধরনের ঘটনা আসলে ক্রমাগত ঘটতে থাকে, তখন সরকার যদি আনস্টেবল হয়, তখন আসলে বাইরের শক্তিগুলো এক ধরনের কি বলবো আশকারা পায়, মজা পায়, হ্যাঁ, এবং তাদের আমাদের আশঙ্কা থাকে যে সেখানে কিছু। এটা তো আপনি গণতান্ত্রিক কথা বলছেন না, অবরোধ হবে, হরতাল হবে, ব্লকেড হবে, এগুলো তো গণতান্ত্রিক চর্চা। তো আপনি যদি বলতে চান যে এগুলা করবা না, এগুলা না করলে সরকার সফল এবং শক্তিশালী, আমি তা মনে করি না। সফল এবং শক্তিশালী সরকার তারাই যাদের প্রতি এদেশের মানুষের সমর্থন থাকে, দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করেছে আমাদের ম্যানেজার হিসেবে, তারা আমাদের পরিচালনা করবে, সেটা হচ্ছে শক্তিশালী সরকার। এখন একটা কথা বলি যে একটা বিপ্লবের পরে এই সরকার গঠিত হয়েছে, সরকার পরিচালনার অনেক ধরনের দিক আমাদের আছে। এই সরকার পরিচালনা আমি একটা ভালো দিক মনে করি, আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আমরা অভিজ্ঞ না, আর যখন আন্দোলন কেউ করছে উনি বলছেন যে তাদেরকে বলতে দাও। উনি একটা ভালো কথা বলছেন যে দীর্ঘদিন তাদের ক্ষোভ, তাদের দুঃখ কষ্ট বলতে পারে নাই, আমরা কতটুকু করতে পারবো না পারবো সেটা আমাদের ব্যাপার, ওদেরটা বলতে দাও, ওদের থামিও না, ওদের প্রকাশ করতে দাও ওদের ব্যথাগুলা, আমরা শুনি। তো এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা। এখন এটারও একটা সীমা রেখা থাকা উচিত, যে এই চর্চা করতে করতে সাধারণ মানুষ পথে ঘাটে চলতে পারবে না, অফিসে যেতে পারবে না, ডাক্তারের কাছে অ্যাম্বুলেন্স যেতে পারবে না, সেটা আবার সীমা লঙ্ঘন হয়ে যাবে। তা প্রাথমিক অবস্থায় উনি যতটা ছাড় দিয়েছিল, এখন মনে আস্তে 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 একটু মডারেটলি উনি স্ট্রং হচ্ছেন, যে কিছু কিছু জায়গায় এই যে অবরোধ, তারপরে আন্দোলনকারীদের কিছু কিছু জায়গায় আসার জন্য কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। উদাহরণ যদি আপনি দেন যে মডারেটলি কিভাবে ওনারা আসলে ই করছেন, মানে এই বিষয়টাকে। এখন দেখেন, এখন যে এনসিপি মূলত একটা দলকে, প্লিজ শোনেন, একটা দলকে নিষিদ্ধ করার দাবি করছে, কারণ এখানে এনসিপিটা তো মূলত আমাদের তরুণ সমাজ, তাদের নেতৃত্বে একটা স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছিল। তো এই যে বর্তমান যে সরকার, সেই সরকার তো তাদেরই সৃষ্টি, জনগণ আন্দোলনের সাথে ছিল, সরকার তৈরি তো তারাই কাকে কাকে আনবে, কাকে কাকে কি করবে, তারাই তৈরি করেছে। এখন এতদিন পরে আমাদের প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী, তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে দিল্লি কোথায় অবস্থান করছেন, সেখান থেকে মাঝে মাঝে ভিডিও ক্লিপ ছাড়ছেন, যেটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটার জন্য আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছে যে আপনাদের ওখানে আছে, ঠিক আছে, কোনো রকমের যেন মিডিয়াতে তার কোনো বক্তব্য না আসে, এটা নিয়ে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি হচ্ছে। এখন আমাদের এই ছাত্র সমাজ, তারা দেখছে যে আমরা নেতৃত্ব দিলাম, দিয়ে একটা টোটাল ওভারহোলিং করার একটা যে চিন্তা ছিল, সেখান থেকে আস্তে আস্তে দি প্রসেস অফ অ্যাট্রিশন বলি আমরা, ধীরে ধীরে ড্রিফট হয়ে সেই আশার থেকে অনেকটা দূরে যাচ্ছে। যতই নির্বাচন কাছে আসছে, ততই তারা হিসাব করে দেখছে তারা নতুন একটা দল গঠন করেছে। এই নতুন দলের গ্রাস রুট পর্যন্ত তাদের সেরকম কমিটি সব ডিস্ট্রিক্টে নাই, সব জায়গায় নাই, আছে কয়েকজন সেন্ট্রালি 2-3 জন যাদেরকে চেনে। তারপরও নির্বাচন এলে ভোট নামের যে বিষয়টি, সেটা নিতান্তই বুথে গেলে হয় আপনার ধানের শীষ, অথবা নৌকা, অথবা ওই লাঙ্গল, এই জাতীয়, অথবা দাড়িপাল্লা, এর ভিতরেই কিন্তু ঘোরপাক করে ভোটগুলা। নতুন আমাদের তরুণ, তাদের যে সমস্ত প্রগতিশীল চিন্তা, সব মানুষের জন্য আদর্শিক যে একটা সিস্টেম তারা ইন্ট্রোডিউস করতে চেয়েছিল, তারা দেখছে যে না, রাজনৈতিক দলগুলো অনেক জায়গায় এক হতে পারছে না। যদিও তারা অনেকে মুখে বলে আমরা অনেক জায়গায় এক হয়ে গেছি, সেটা কোন কোন জায়গায় পিন পয়েন্টে যদি আপনি যান,
তাহলে দেখবেন যে না, পুরাতন ধারার যে রাজনীতিটা সেটা থেকে খুব একটা বেরিয়ে আসতে পারছি বলে মনে হয় না। এখন তাদের এই ছাত্রদের এইটা চাওয়া পাওয়াটা কেন কিছুদিন চুপ ছিল, তারা দেখছে যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে জটিকা মিছিল বের হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, তারাই হচ্ছে তার মেইন প্রতিপক্ষ, অন্য কেউ না। বড় রাজনীতি দলরা বলেছে যে এই আন্দোলন অ্যাবসলিউটলি ছাত্ররা করছে, আমরা এর সাথে নাই। তাহলে তারাই প্রতিপক্ষ, তার সেই প্রতিপক্ষ যদি আবার ফিরে আসে, এত রক্ত, এত আত্মহতি, এত বড় একটা বিপ্লব, এরপরে যদি সেই শক্তি আবার যদি কোনো রকমের পা রাখার জায়গা পায়, তাহলে তো ডাইরেক্ট এদের তো একটা চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। জি স্যার, আমি বুঝতে পারছি, আমি আরেকজন অতিথিকে সময় দিতে হবে। জি, আমারও একই প্রশ্ন আপনার কাছে মুজিব ফয়েজ আহমেদ। আপনি বলছিলেন যে ভীতিটা কোথায়, কিছুটা বোধহয় পরিষ্কার করলেন মেজর রহমান, যে বিষয়টা ভীতিটা হচ্ছে ওই জায়গায় যে আবার যদি সেই ফিরে আসে সেই একই ভীতি, একই স্বৈরাচার, তাহলে যারা আসলে এই আন্দোলনের স্টেক হোল্ডার তাদের আসলে কি হবে। কিন্তু একই সঙ্গে তিনি আবার এটাও বলছিলেন যে সেই একইভাবে রাস্তাঘাট যদি ব্লক করা হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। এই যে একটা সংকট, এই সংকট আমরা দীর্ঘদিন ধরে একই রকম একই চেহারায় দেখছি। আমার প্রশ্ন হচ্ছে এটার বাইরে কোনো কিছু ভাবার কোনো উপায় আছে কিনা? এখানে দুটো জিনিসের ব্যাপার। একটা হচ্ছে যে ভীতির কথা আমি কেন বললাম, আমরা যদি জনগণ যেই কি বলা যায় অভ্যুত্থান হয়েছে সেটা জনগণ, আমরা ধরে নিচ্ছি যে জনগণ সেটার পক্ষে ছিল এবং আছে, তাহলে ভয় পাওয়ার কারণটা কম হওয়া উচিত ছিল। কিন্তু ভয় পাচ্ছি মানে কি, যে তার মানে সন্দেহ করা হচ্ছে যে না, জনগণ এটার সাথে পুরোপুরি নাই, অথবা এখন তারা বা জনগণ সরে যাচ্ছে, এই ভয়। তো তার মানে সেটা তো একটা কারণটা খতিয়ে দেখতে হবে যে কেন। আচ্ছা, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছি। স্বৈরাচার কেন বলা হচ্ছিল, কতগুলো মূল কারণ কি। এক নম্বর সবচেয়ে বড় কারণটাই স্বৈরাচার বলা হচ্ছে যে লোকজনকে কথা বলার অধিকার বা ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বা না দেওয়ার, বা সঠিকভাবে দেওয়া হয়েছিল না। দেখাচ্ছে ভোট হচ্ছে কিন্তু আসলে ভোট হচ্ছে না। তো সুতরাং এটার উল্টো দিকটা কি, যে একটা ভালো ভোট হওয়া। আচ্ছা, তারপরে আর কি, দুর্নীতি, তারপরে মূল্যস্ফীতি, আমাদের অর্থনীতি ধসে পড়ে যাচ্ছে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, তারপরে কি বলে বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, এই সবগুলো এখন এইগুলো আমরা মনে করছি যে এইগুলোই কি বলা যায় স্বৈরাচারীরা এগুলোকে দূষিত করে ফেলেছে, স্বৈরাচার সরকার। সুতরাং সেখান থেকে বের হয়ে আসতে হলে এগুলোকে তো সঠিক করতে হবে, কিন্তু সেরকম কোনো লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি? যদি না থাকে তাহলে কেমন করে হবে? সেইটার আমরা যদি আবার সেই একই রকমের কাজ করতে থাকি, আমরা যদি না মানুষকে কথা বলতে দিব না, জোর করে চাপিয়ে দিব একটা কিছু। আর আচ্ছা, তারপরে হলো কি, যে নতুন যে সরকার এসছে, সবসময় প্রায়ই দেখা যায় যে কোনো বড় একটা অভ্যুত্থান হলে তাদেরকে নিজেদের লেজিটিমেসি প্রমাণ করতে হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইলেকশন হলো না, কিন্তু একটা গণভোট বা কিছুর মাধ্যমে, এর আগেও আমরা দেখেছি আমাদের দেশেই হয়েছে, গণভোট হয়েছে, হ্যাঁ, কিন্তু সেরকমও একটা কিছু করার লক্ষণ তো আমরা দেখছি না। কারণ মানুষ যে তাদের সাথে আছে, বর্তমান যে সরকার যা করছে সেটা পছন্দ করছে, এটা বুঝবার জন্য তো একটা কিছু থাকা দরকার, কিন্তু সেরকম কোনো আমরা দেখতে পাচ্ছি না। তো সুতরাং মানুষের মনে ভয়, ভীতি, যে এক ধরনের স্বৈরাচার গেছে, অন্য ধরনের স্বৈরাচার কি ফিরে আসতেছে। তো সেই জন্য আমার মনে হয় যে যারা আন্দোলন করেছিল তাদের উচিত হবে যে না, মানুষের কাছে যে তাদের রায়টা নিয়ে নেওয়া যত তাড়াতাড়ি সম্ভব, সেইটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া যেই সব সমস্যাগুলোর কথা ছিল সেইগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা, কিন্তু সেইটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। গত 9 মাস বা যাই হয়েছে তাতে বেশিরভাগই আমরা কি দেখেছি, যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেওয়া এখন পর্যন্ত হয়নি। আরেকটি যেটা হচ্ছে যে বিভিন্ন বিদেশে বিভিন্ন সফর ইত্যাদি হচ্ছে এবং বক্তৃতা দেওয়া হচ্ছে, সেখানে পৃথিবীর মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে দুর্বলতাগুলো আছে সেইগুলো কাটানোর জন্য আমাদেরকে যে ভিতরের দিকে তাকানো দরকার, সেই কাজটি হয়নি। কিন্তু এখন আমি মনে করি এই যে চারিদিকে যুদ্ধ আর নতুন যুদ্ধ হওয়ার ফলে সবাই ওই দিকে তাকিয়ে আছে, এই সুযোগে আমরা আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে পারি কিনা,
আমাদের মানে নিজেদের এটা একটা সুযোগ হয়ে আসতে এটা পারে কিনা? আমি মনে করতেছি যে এত কিছু নেতিবাচক প্রভাবের মধ্যে একটা সুযোগ কি হচ্ছে আমাদের জন্য, জি, সেখানে আমরা যেতে পারি কিনা সেই আবারও চেষ্টা একটা করতে বিরতির হবে। সময় পৌঁছে গেছি, ফিরে আবারও নিশ্চয়ই এই বিষয়ে আরও একটু কথা বলার সুযোগ পাবো বলে আশা রাখছি। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে আবারও একটা বিরতি, ফিরছে একটু পর, থাকবে আমাদের সাথে। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় সংকট বাড়ছে ভিতরে বাইরে, মোকাবেলা কিভাবে। আমি একটু জিল্লুর রহমান, যেটি যে মাত্র আমরা আসলে আলোচনা করছিলাম, খুবই ইন্টারেস্টিং বিষয়। আর মনে হয় যে দর্শকের জন্য এটা ইন্টারেস্টিং একটা বিষয় হবে। বলা হচ্ছে যে চায়নার যেই অস্ত্র, ট্যাঙ্ক, বিমান ইত্যাদি ইত্যাদি পাকিস্তান ব্যবহার করছে সেটির সক্ষমতা বেশি, আর ফ্রান্সের যে রাফায়েল যেটা ভারত ব্যবহার করছে সেটার সক্ষমতা কম। এগুলো আসলে একেবারেই আমরা যারা আসলে কি বলবো যে বেসামরিক লোকজন, তাদের জন্য একেবারেই জানি না, বুঝি না। আপনি যদি ছোট করে দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, একটু ছোট করে বলি যে একটু আগে আমি আমাদের মাননীয় অ্যাম্বাসেডরের সাথে কথা বলতেছিলাম অফ দি রেকর্ড, যে ম্যান বিহাইন্ড দি গান একটা ফ্যাক্টর কাজ করে না। শুধুমাত্র যে আপনার যুদ্ধের সরঞ্জাম যদি খুব সফিস্টিকেটেড হয় এজন্যই যে আপনি অন্যদের ঘায়েল করতে পারবেন, বিষয়টা এরকম না। আপনার প্রশিক্ষণের প্রয়োজন, আপনার লজিস্টিকের প্রয়োজন, পাশাপাশি আপনার মোরাল একটা বড় ফ্যাক্টর। পাকিস্তানের সবচেয়ে বড় আপার হ্যান্ড হচ্ছে তাদের মোরাল। এরা বলে এরা মানে জাতিগতভাবে এরা যোদ্ধা। এই কাশ্মীর সেই 47 সালেই প্রথম তারা যুদ্ধ শুরু করছে। এ পর্যন্ত 4টা যুদ্ধ করেছে, তার 3টাই শুধু কাশ্মীর নিয়ে। এমনকি 99 সালে দেখেন তারা ওই কার্গিল দখল করে ফেলছে, ইন্ডিয়া জানেই না, অনেকদিন পরে টের পাইছে যে তারা নিয়ে গেছে। তো এটা মোরাল কেন আমি বলছি, যে একজন যোদ্ধা যখন মনে করে যে আমি রণাঙ্গনে যাব তো আমি মৃত্যুর জন্য। যেমন আমি ইসলামের একটা আমাদের ইতিহাসের উদাহরণ দিই, যে খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমর একবার দেখতে গেছিল অসুস্থ, তো বলছিল যে আমি যে কোনো যুদ্ধে যাওয়ার আগে বলতাম যে আল্লাহ আমাকে যেন শহীদ করে দাও, কিন্তু আমি এই পঙ্গুত্ব বরণ করব, আমার কিডনি, আমার হার্ট, আমার লিভার শুকায় যাবে, এইভাবে ধুকে ধুকে মরবো, আমি একজন যোদ্ধা, আমি তো সেভাবে মরতে চাই না, আমি তো যুদ্ধ করে জান্নাতে চলে যাব, আমি সেই জন্য যুদ্ধে যাই, কিন্তু আমাকে আল্লাহ সেখানে শহীদ করলো না, অথচ অনেকে শহীদ করে দিয়েছে। তো পাকিস্তানের মোরালটা কিন্তু ওই জায়গায়। আপনি দেখবেন যে ওদের কথাবার্তা দেখবেন যে ওরা মৃত্যুকে ভয় করে না। ওদের সন্তান, যার সন্তান যুদ্ধে যাচ্ছে, বাপ মাও খুশি। এই কয়েকদিন আগে ক্যাপ্টেন আবদুল্লাহর লাশ পাঠাবে বলছে, ছেলে এরকম হয়েছে, বাবা বলতেছে তার বুলেট কি বুকে আছে না পিঠে আছে, আগে সেটা দেখেন। যদি বুকে থাকে পাঠাবেন বাড়িতে, পিঠে থাকলে সন্তানের লাশ পাঠানোর দরকার নাই। এই হচ্ছে তাদের দেখেন মনোবৃত্তি। সুতরাং চাইনিজ এবং ফ্রান্সের রাফাল হচ্ছে ফ্রান্সের আপনার যুদ্ধ বিমান, খুব সফিস্টিকেটেড, খুব মূল্যবান। কে চালাচ্ছে, প্রশিক্ষণ কি? চায়না তার চেয়ে আরও 5th জেনারেশনে ভালো ভালো তাদের বোমারু বিমান নিয়ে আসছে। তারপরে জ্যামিং ডিভাইস দিয়েছে পাকিস্তানকে। তারপর সেখানে যে সমস্ত মিসাইল আক্রমণ করছে, তারা তো পাঞ্জাব পর্যন্ত, এদিকে কাশ্মীর, তারপর আপনার চণ্ডীগড়, এই বেল্টে তো সব যা 30টা 35টা তারা টার্গেট করছে। তাদের আপনার কাশ্মীরের জম্মুর যে এয়ারপোর্ট সেটাও উড়িয়ে দিয়েছে। মূল কথা যেটা, সেটা হলো যে শুধুমাত্র আপনি ইকুইপমেন্টের দিকে তাকাবেন না, সেটার জন্য প্রশিক্ষণ দরকার। তারপরে দেশের ভিতরে দেশের মানুষের সমর্থন। একটা সৈনিকের মনোবল তখনই হয়, আমি একজন সৈনিক, আমার দেশের জনগণ যদি বলে যে আছি, তাহলে তো সেই সৈনিক তো যুদ্ধ করতে করতে তার রক্তের গঙ্গা বয়ে দিবে, সে কিন্তু এক পিছে আসবে না। জি, একদম, সেটাই হচ্ছে বড় কথা। আমরা শুধুমাত্র ইকুইপমেন্ট দিয়ে যুদ্ধ হয় না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মুশফিক আহমেদ, আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যুদ্ধকে কি আমরা আসলে গ্লোরিফাই করব কিনা, একই সাথে এই যে আমাদের দেশে এখন যা হচ্ছে, আপনি আপনার জায়গা থেকে সেটা যদি একটু বলেন। ও সেই সাথে আমার একটু জানতে চাওয়া ছিল যে চীন, এই যুদ্ধে চীনের একটা অন্য দেশগুলোর কথা আমি কিন্তু বলছি না, ভূরাজনীতিক। আচ্ছা, ওইটা দিয়ে শুরু করি যে চীনের ব্যাপারটা। চীন অনেকদিন ধরেই পাকিস্তানের সাথে তার একটা মৈত্রী আছে, চুক্তি আছে তাদের। সুতরাং চীন কি বলা যায়, ওপেনলি ঘোষণা করে দিয়েছে। চীনের প্রেসিডেন্ট পরশুদিন একটা বক্তৃতা দিয়েছেন, আমি বাংলা অনুবাদ শুনছিলাম, সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই দুই পক্ষই যুদ্ধ থেকে সরে আসুক, কিন্তু যদি পাকিস্তানকে আক্রমণ করা হয়, যারা আক্রমণ করবে তারা দেখবে যে 140 কোটি
চীনা তাদের পাশে আছে, পাকিস্তানের পাশে আছে। তো সুতরাং তারা তাদের সমর্থন জানিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তারা বলেছে তারা যুদ্ধ চায় না, তারা চায় দুই পক্ষই যুদ্ধ থেকে সরে আসুক। হ্যাঁ, কিন্তু এখানে অন্য দেশগুলো যেমন আছে তারা কিন্তু আবার সেইভাবে ঠিক, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা রাশিয়া বলি বা ফ্রান্স বা অন্য দেশ, তারা কিন্তু এখানে ঠিক কোনো পক্ষকে ওইভাবে সমর্থন করার জন্য না, তারা মূলত হচ্ছে উনি যেটা বলছিলেন টার্কি করেছে পাকিস্তানকে, তারা হলো মূলত অস্ত্রশস্ত্র বিক্রি করার জন্য, টার্কিরও অস্ত্রশস্ত্র বিক্রি করা বা তাদের ইকুইপমেন্টস বিক্রি করা একটা বড় লক্ষ্য। তো সুতরাং সেইভাবে ওইভাবে এরকম সশস্ত্র যে পক্ষ হয়ে যুদ্ধ করবে এরকম না। এবং চীনের ক্ষেত্রেও আমি মনে করি যে চীন যদিও সমর্থন জানিয়েছে, কিন্তু তারা সশস্ত্র বা সামরিক বাহিনী নিয়ে যুদ্ধে যোগ দেবে পাকিস্তানের পক্ষে এরকম মনে করার কারণ খুব নেই। কারণ এটার একটা ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশের মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় চীন কিন্তু পাকিস্তানকে সমর্থন দিয়েছিল ওপেনলি, কিন্তু তারা বারবার তাদেরকে বলেছে তোমরা সামরিক ইয়েতে যেও না, তোমরা আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসন করো। আর তারা কিন্তু সশস্ত্রভাবে যুদ্ধে যোগ দেয় নাই, বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে। সুতরাং এগুলো কোনো আগে থেকে বলা যায় না। আমি একটা সেন্টেন্স একদম আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চীনের একটা ভূমিকা থাকে সবসময়। ভারত যখনই পাকিস্তানের সাথে যুদ্ধ করে, দেখেন 47 সালে তারা লাদাখ ক্রস করে কাশ্মীরের একটা অংশ নিয়ে নিছে, একদম এখনো ঠিক সেই লাদাখ বেল্টে তার সমাবেশ করছে। আমি একদম শেষ, এটা ভারতের জন্য কিন্তু একটা চিন্তার কারণ, কারণ কয়টা ফ্রন্টে আপনি যুদ্ধ করতে পারবেন। আমি একদম শেষ পর্যায়ে যে আমাদের একদম যদি শেষ লাইনটা আমরা টানি, যে এই মুহূর্তে আমরা আসলে যুদ্ধের কথা বলবো নাকি শান্তির কথা বলবো, যুদ্ধকে গ্লোরিফাই করছি কিনা আমরা খুব বেশি? না, আমার মনে হয় না যে আমরা যুদ্ধকে গ্লোরিফাই করছি, তবে সাধারণ মানুষ মানে পাবলিক যারা থেকে আমরা বলি, তাদের মধ্যে নানান রকমের কথাবার্তা গুজব থাকে, তাদের মধ্যে কেউ কেউ এই পক্ষ ওই পক্ষকে সমর্থন করে, কিন্তু সাধারণভাবে আমাদের সরকার বা আনুষ্ঠানিকভাবে আমরা কোনো পক্ষকে সাহায্য করছি না, সমর্থন করছি না, এবং যুদ্ধকে গ্লোরিফাই করছি না। আমরা সবাই আমরা শান্তির পক্ষে আছি। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আবারও আলোচনা হবে। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।